বিয়ে, বিশ্বাস, ভালোবাসা। কিন্তু যদি এই তিনটেই হয়ে যায় একটা ফাঁদ, একের পর এক বিয়ে, আর প্রত্যেকবারই কেউ না কেউ হয়ে যাচ্ছে ভিকটিম। সবাই বলছে এটা প্রতারকের কাজ, কিন্তু সত্যি কি সে একাই দোষী, নাকি এই খেলাটা তার চেয়েও অনেক বেশি বড়? আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক কেসের কথা যেখানে ভালোবাসা নেই, আছে শুধু হিসাব, প্রতারণা আর ভয়ঙ্কর টুইস্ট। শেষ পর্যন্ত কে আসল অপরাধী আর কে সবথেকে বড় শিকার, সেটাই জানবো আজকের গল্পতে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ সব টুইস্টে ভরা মালায়ালাম মুভি পেনু কেস। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যাচ্ছিল শুভা আর বিন্দুর বিয়ে হচ্ছিল, আর সেই বিয়ের অনুষ্ঠানেই দেখা যায় গাড়ি করে কিছু লোক আসে, আর তারা হঠাৎ করেই বিয়ে বাড়িতে ঢুকে পড়ে, আর এরপরেই বিয়ে বাড়ির কিছু লোককে মারতে শুরু করে। এমনকি সেই পাঁচজন লোক সেখানকার যে পণ্ডিতজি ছিল তাদেরকেও প্রচন্ড মারধর করে, আর এতে বিয়েটা পুরোপুরি ভেঙে যায়। এরপরে সুভাষ না পেরে সেই পাঁচজনকেই কোনো রকম ভাবে থানায় নিয়ে আসে তাদের নামে কমপ্লেন করার জন্য। পুলিশ স্টেশনে যেতেই দেখা যায় সেই পুলিশ স্টেশনের ভিন্ন চিত্র। সেই পুলিশ স্টেশনে আসলে দুইজন মহিলা কনস্টেবল ছিল। মহিলা কনস্টেবল সিনির একটাই কাজ, বেশিরভাগ সময় সে সারা দিন ভরে থানার সামনে ফুলের চারা গাছ লাগায়। অন্যদিকে আরও একজন মহিলা কনস্টেবল ছিল, তারও একটা কাজ রয়েছে, সে সারাদিনের বেশিরভাগ সময়ই থানায় বসে বসেই সিরিয়াল দেখে। অন্যদিকে দেখা যায় এই অদ্ভুত থানারই দায়িত্বে রয়েছে পুলিশ অফিসার মনোজ। সেখানে সুভাষ এবং বাড়ির লোকেরা পুলিশ অফিসার মনোজের সাথে কথা বলতে থাকে, আর সেই পাঁচজনের ব্যাপারে কমপ্লেন করে। সুভাষ প্রচন্ড রেগেছিল, কারণ এই পাঁচজন লোক তার বিয়েটাই ভেঙে দিয়েছে। মনোজ যখন সেই পাঁচজনের সাথে কথা বলে, সে তো পুরো হতবাক হয়ে যায়, কারণ সেই পাঁচজনই বলছিল সুভাষের সাথে যে মেয়েটির বিয়ে হচ্ছিল, অর্থাৎ বিন্দুর, এই বিন্দুর নাকি আগে এই পাঁচজনেরই সাথে বিয়ে হয়েছে। কথাটা শুনে যেন সুভাষের মাথায় আকাশ ভেঙে পড়ে। মনোজও পুরোপুরি শকড হয়েছে বিষয়টা শোনার পরে। আর এরপরেই তারা পাঁচজন বলে এই বিন্দু আসলে তাদের পাঁচজনকেই আলাদা আলাদাভাবে বিয়ে করেছে, আর বিয়ের পরেই বিন্দু পালিয়ে গেছে। আর এরপরেই সেই পাঁচজনের ভেতরে একজনকে মনোজ ডেকে নেয়, যার নাম ছিল থমাস, এবং তাকে দিয়ে সে জিজ্ঞাসাবাদ শুরু করে। থমাস বলে সে একটি গ্রামের প্রেসিডেন্ট, সে একদিন তার অফিসে বসেই কাজ করছিল, আর এরপরে হঠাৎ করেই সুজান নামের একটি মেয়ে তার কাছে চলে আসে এবং তাকে সুজান হিসেবে পরিচয় দেয়। সুজান আমার সাথে খুব মিষ্টি করেই কথা বলছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এরপরে হঠাৎ করেই সুজান আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। আসলে আমিও মেয়ে খুঁজছিলাম অনেক দিন ধরে। এরপরে সুজানের মতো একজন সুন্দরী মেয়ে যদি হঠাৎ করে এভাবে এসে বিয়ের প্রস্তাব দিয়ে বসে, আমি কি না করতে পারি? আমি সাথে সাথেই বিয়েতে রাজি হয়েছিলাম। আর এরপরে আমার পরিবারকে জানানোর পরে তারাও তড়িঘড়ি করে বিয়ের আয়োজন করে ফেলে। কিন্তু এই সুজেন বিয়ের রাতেই আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। আর এটা যখন চারপাশে জানাজানি হয়, আমার মান সম্মান এবং আমার পরিবারের মান সম্মান একেবারেই শেষ হয়ে যায়। এছাড়া আমার পলিটিক্যাল ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যায়। তখন থেকেই আমি এই মেয়েটাকে হন্য হয়ে খুঁজছিলাম, আর অবশেষে এখন তার খোঁজ পেয়েছি। থমাস আরও বলে, আমি আসলে জানতে চাইছিলাম সুজেন আমার সাথে এমনটা কেন করলো, আর এই জন্য আমার এরিয়ার থানাতেই আমি সুজেনের নামে মিসিং কমপ্লেনও লিখিয়েছিলাম। আর সেটার ভিত্তিতেই সেটার একটা এফআইআর কপি সে মনোজকেও দেখায়। পাশেই বসেছিল সুভাষ। এরপরে সুভাষ বলতে থাকে মনোজকে যে তার ভাই তার সাথে আলাদা হয়ে গিয়েছিল, সম্পর্কে রাখতে চায়নি, আর এরপরে সে তার একা জীবনটাই কাটিয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার সাথে একদিন বিন্দুর দেখা হয়। কয়েকদিন পরে বিন্দু তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে, আর এতে সে প্রচন্ড খুশি হয়ে গিয়েছিল। সে ভেবেছিল তার ভাইয়ের মতো তারও একটা পরিবার হবে, তাহলে বিয়েটা করেই ফেলা যাক। আর এই জন্যই তার সাথে বিন্দুর বিয়ে ঠিক করা হয়েছিল। মনোজ বুঝতে পারছিল না আসলে এই কেসটা সে কিভাবে হ্যান্ডেল করবে। আর এই জন্যই বাকি যে আরো চারজন লোক ছিল, মনোজ তাদের প্রত্যেকেই আলাদা আলাদা করে ডেকে নেয় এবং তাদের প্রত্যেকের সাথে জিজ্ঞাসাবাদ করে। তারা প্রত্যেকেই বলে হ্যাঁ, এই মেয়েটি তাদেরকে বিয়ের প্রলোভন দেখায়, বিয়েও করে, এবং বিয়ের রাতে কোনোভাবে টাকা পয়সা গহনা নিয়ে পালিয়ে যায়। অর্থাৎ এই মেয়েটা পুরোপুরি একটা ফ্রড ছিল। এরপরেই মনোজ সেই বিন্দুকে ডেকে নেয় এবং জিজ্ঞাসাবাদ করে সে এমনটা কেন করলো। কিন্তু দেখা যায় বিন্দু সেখানে মুখে কুলু পেটে বসেছিল, সে একটা কথা উচ্চারণ করে না। এতে মনোজ আরো বিপাকে পড়ে যায়। কিন্তু এভাবে একটি মেয়েকে বেশিক্ষণ থানায়ও রাখা যাবে না, আর এই জন্য তার শরীর থেকে সব গহনা খুলে তাকে সরাসরি কোর্টে হাজির করা হয়। কিন্তু সেখানেও বিন্দু একই কাজ করে।
অর্থাৎ বারবার জজ তাকে বিভিন্ন প্রশ্ন করলেও সে মুখে কুলু পেটে বসে থাকে, কোনো কথাই বলে না। আর এতেই জজ বিরক্ত হয়ে পুলিশকে 7 দিনের রিমান্ডের সময় দিয়ে দেয়। এরপরেই বিন্দুকে আবারও থানায় নিয়ে আসা হয়। থানায় ফেরার পরে মনোজ দেখতে পায় বিনোদ নামের একজন পুলিশ অফিসার থানায় এসে জয়েন হয়েছে, যদিও সে এখনো ট্রেনিং সেশনেই রয়েছে। আসলে সে সবকিছু শিখছে, কিন্তু তাকে হুট করে থানায় কেন নিয়ে আসা হলো? আর তখনই মনোজ জানতে পারে এই বিনোদ আসলে এসপির ভাতিজা, আর এই জন্যই তাকে থানায় শিখিয়ে পড়িয়ে নিতে বলা হয়েছে। মনোজ যখন এটা জানতে পারে, সে বিনোদকে ছোটখাটো কাজ দিতে শুরু করে। কিছুক্ষণ পরেই দেখা যায় 2জন লোক সেখানে চলে আসে, আর থানায় একজন কনস্টেবলের সাথে বসে কথা বলছিল। তারা বলছিল কয়েকদিনের মধ্যেই আমাদের এরিয়াতে মিনিস্টার চলে আসবে, আর সেখানে আমাদের গ্রাম্য প্রেসিডেন্ট জীবন সেই সভায় চলে আসবে, যার ফলে সেই সভাটা করার জন্য আমাদের পারমিশন লাগবে। কনস্টেবল সবকিছু শোনার পরে বলে, তোমরা আর জায়গা পেলে না আসার জন্য। এমনিতে আগে থেকেই আমাদের পুলিশ অফিসার মনোজের সাথে জীবনের একটা ভুল বোঝাবুঝি রয়েছে, একটা খারাপ সম্পর্ক রয়েছে, আর সেটাও তোমরা ভালো করেই জানো। কিন্তু তারপরেও তোমরা এখানেই আসলে পারমিশন নেবার জন্য। এরপরেই একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় মনোজ আর জীবনের মধ্যে আসলে কি হয়েছিল। আসলে একটা পলিটিক্যাল পার্টির মিটিং হচ্ছিল, আর সেখানে পুলিশকে গার্ড দেওয়ার জন্য ডাকা হয়েছিল। আর সেই পুলিশ গার্ডদের মধ্যে মনোজও ছিল। সেখানে প্রচুর ভিড় হচ্ছিল, পুলিশদের লোকদের সামলাতে বেগ পেতে হচ্ছিল। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল পরিস্থিতি সামাল দেবার জন্য। আর ঠিক তখনই সেই ভিড়ের ভেতরে একজন মহিলা ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। মনোজ এটা দেখতে পেয়ে সাথে সাথে সেই মহিলাকে আটকে ফেলে এবং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। তখনই অন্য দিক থেকে জীবনের চোখ পড়ে মনোজের উপরে। ওই দিকের অ্যাঙ্গেলটা একেবারেই বাজে ছিল, যেখানে দেখা যাচ্ছিল মনোজ হয়তোবা সেই মহিলাকে না বাঁচিয়ে বরং তাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছিল। আর এতেই জীবন মনোজকে ভুল বুঝে বসে। সে চলে আসে মনোজের কাছে আর বলে, এখানে এত ইম্পর্টেন্ট একটা মিটিং হচ্ছে, আর তুমি এখানে এসেছো মেয়েদের বাজেভাবে টাচ করার জন্য, তাদের কাছ থেকে সুযোগ নেবার জন্য। তার কলার ধরে বসে, তাকে অপমান করে বসে। আর এই জিনিসটাই সেখানে কেউ লুকিয়ে ভিডিও করে ফেলেছিল, যেটা সে পরে ইন্টারনেটে ছেড়ে দেয়, যাতে করে এটা অনেক ভাইরাল হয়ে যায়। আর এতে মনোজের অনেক বেশি অপমানিত হতে হয়। এমনকি মনোজের হায়ার অফিসারও তাকে এই নিয়ে অনেক কথা শোনায়। অর্থাৎ মনোজের বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে অপমানিত হতে হয়, যার ফলে মনোজ সবসময় জীবনকে ঘৃণা করে আসছিল সেই ঘটনার পরে থেকে। দেখা যায় মনোজ কল করে তার গার্লফ্রেন্ড সুস্মিতাকে এবং তাকে বিয়ে করার কথা বলে। সুস্মিতা একজন ডক্টর ছিল। সুস্মিতা মনোজকে বলে, আমাকে বিয়ে করার কথাটা আমাকে না বলে তোমার আমার বাবা মাকে বলার দরকার ছিল। আসলে সেই ভিডিওটা নিয়ে প্রবলেম। সেই ভিডিওটা দেখার পরে সুস্মিতার বাবা মা মনোজকে ভুল বুঝেছে। এজন্য সুস্মিতা বলে, যখন তুমি আমার বাবা মাকে বুঝিয়ে রাজি করতে পারবে তখনই আমাদের বিয়েটা হবে। মনোজ হতাশ হয়ে ফোনটাই রেখে দেয়। আর এরপরেই সে আবারও কেসটা ইনভেস্টিগেশন শুরু করে। সেই 5জন ভিকটিমকেই ডেকে নেয় এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার পরে মনোজ জানতে পারে তারা সবাই আসলে ছোটখাটো শহরে বসবাস করছিল। আর এরপরেই সেখান থেকেই তারা বিন্দুর কাছে ধোঁকা খেয়েছে। এরপরে মনোজ চলে আসে আবারও বিন্দুর কাছে। বিন্দুকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে মনোজ জানতে পারে বিন্দুর আসল নাম আসলে রোহিণী। আর এরপরেই মনোজ রোহিণীকে বলে সে কিভাবে এদেরকে ধোঁকা দিয়েছে পুরো বিষয়টা খুলে বলার জন্য। কিন্তু রোহিণী তখনও চুপ করেই ছিল। আর এরপরেই মনোজ বলে, তুমি যে এই 5জনকে বিয়ের নামে ধোঁকা দিয়েছো, তাদেরকে ঠকিয়েছো এবং তাদের টাকা পয়সা গহনা আত্মসাৎ করেছো, সেটার যথাযথ প্রমাণ আছে আমার কাছে। তাই তুমি চুপ করে থাকলেও এখান থেকে তুমি বাঁচতে পারবে না। তাই ভালো হয় পুরো ঘটনা আমাদের খুলে বলো। কিন্তু রোহিণীর একই কাজ, যেন চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই তার। তখনই মনোজ বলতে থাকে, প্রথমেই তুমি মানাপুরা গ্রামে গিয়েছিলে আর সেখানেই একজন লোককে বিয়ে করেছিলে। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরপরই যখন তোমাকে সেই বাড়িতে নিয়ে আসা হচ্ছিল, রাস্তার মাঝেই বিয়ে বাড়িতে আসার মাঝখানেই তুমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলে। আর এরপরেই তুমি থমাসকে তোমার জালে ফেলো, তাকে তুমি বিয়ে করার জন্য ডেকে নাও। বিয়ে করার সময় যখন রিসেপশনের পর্ব আসে, তখন তুমি ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে পালিয়ে চলে এসেছো। আর এরপরেই সেখান থেকে তুমি চলে যাও অন্য একটি গ্রামে। সেখানেও আবার আরো একটি ছেলেকে ফাঁদে ফেলে বিয়ে করে নাও। সেখানে শাড়ি পরিবর্তন করার কথা বলে সেখান থেকেও তুমি পালিয়ে চলে এসেছিলে। আর এরপরেই সেখান থেকে আরো একটি গ্রামে, আরো একটি ফাঁদ, আরো একটি বিয়ে। আর এভাবেই মনোজ প্রত্যেকটা ডিটেলস রোহিণীকে খুব ভালো করে বলছিল।
মনোজ সেখানে বলে, তুমি কাকে কাকে কিভাবে ঠকিয়েছো, কাদের কাছ থেকে কত টাকা নিয়েছো, কতটুকু গহনা নিয়েছো, প্রত্যেকটা ডিটেলস আমাদের কাছে রয়েছে। এবার তুমি মুখ খোলো। কিন্তু তারপরও রোহিণী একেবারেই চুপচাপ বসেছিল। আর এবার মনোজ এতে প্রচণ্ড রেগে যায়। মনোজ তাকে ধমক দিয়ে বসে। আসলে মনোজেরও তেমন কিছু করার ছিল না। যেহেতু রোহিণী একজন মেয়ে, সে কোনোভাবেই তার গায়ে হাত তুলতে পারত না। আর এই জন্যই সে প্রচণ্ড রেগে কি করবে বুঝতে পারছিল না। তখনই পাশে থেকে একজন কনস্টেবল তাকে বলে, স্যার, আমাদের এখানে কিছুই করার নেই। এর থেকে ভালো আমরা সিনিকে এখানে পাঠিয়ে দিই। ও যে করেই হোক রোহিণীর মুখ খুলেই ছাড়বে। কিছুক্ষণ পরে সেখানে সিনি চলে আসে। সিনিও প্রথমে সেখানে এসে রোহিণীর সাথে কথা বলতে থাকে। আর সে খুব চালাকির সাথে তার সাথে কথা বলছিল। সে যাই করছে না কেন নিশ্চয়ই কোনো পরিস্থিতির শিকার হয়ে করেছে। আর এটা যদি রোহিণী এখন খুলে বলে যে সে এগুলো কেন করছে, কার জন্য করছে এবং এর পেছনে কারণ কি, তাহলে অবশ্যই রোহিণীর শাস্তি কম হতে পারে। কিন্তু তুমি যদি এইভাবেই চুপচাপ বসে থাকো, তাহলে পুরো দোষটা তোমার কাঁধে আসবে। অন্য কারো দোষ থাকলেও সেটা সামনে আসবে না, যার ফলে পুরো শাস্তিটাই তোমাকে পেতে হবে এবং তোমার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। আর তখনই রোহিণী কেঁদে দেয়। সিনি তাকে শান্ত করে আর বলে পুরো ঘটনা খুলে বলার জন্য। রোহিণীও বলতে রাজি হয়ে যায়। ঘটনা চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। রোহিণী তার বাবা মায়ের সাথে খুবই সাধারণ একটা পরিবারে বসবাস করে। তার বাবা কনস্ট্রাকশন সাইটে কাজ করে, কিন্তু সেই কাজ করতে যেয়ে একদিন তার বাবা মারা যায় ঘটনাস্থলে। আর এতেই দিশেহারা হয়ে যায় রোহিণীর পরিবার। রোহিণী তার মাকে নিয়ে কর্ণাটক শহর ছেড়ে অন্য একটি শহরে চলে আসে নতুন জীবনের খোঁজে। সেখানে এসেছিল তারা একটি লোকের কাছে, যার নাম আরুল। আসলে এই আরুল হচ্ছে রোহিণীর বাবার বন্ধুর ছেলে। আরুল সেখানেই কাজ করে এবং সে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে। আর আরুলের একটি রুম ফাঁকাই ছিল, যার ফলে রোহিণী এবং তার মাকে সেখানে সে থাকতে দেয় তাদের এই বিপদের কথা শুনে। সেই নতুন শহরে অনেক সাহায্য করে রোহিণীকে আরুল। তাকে এই নতুন শহরটা চেনায়। এছাড়া তাকে কাজের সন্ধান পাইয়ে দিতে আরুল তাকে অনেক সাহায্য করে। আর এভাবেই দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কিন্তু হঠাৎ করে একদিন রোহিণীর মা অসুস্থ হয়ে যায় আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর যখন রোহিণীর মায়ের ট্রিটমেন্ট করে এবং কিছু টেস্ট করায়, সে বলে তার ভেতরে অনেক রোগ বাসা বেঁধেছে আর এখন তার অবস্থা একেবারেই খারাপ, যার ফলে রোহিণীর মাকে বাঁচানোর জন্য তার বেশ বড়সড় একটা অপারেশন করতে হবে। আর সেই অপারেশনের জন্য সেখানে বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকাও লাগবে। সেখানে আরুলও ছিল। আরুল যখন এই বিষয়টা জানতে পারে, সে রোহিণীকে বলে, আমি আমার বাইকটা বিক্রি করে দেব, সেখান থেকে বেশ কিছু টাকা পাওয়া যাবে। তোমার কাছে যদি কোনো গহনা থাকে তাহলে সেটা বিক্রি বা বন্ধক রেখে দাও, তাহলে আমরা বেশ কিছু টাকা জোগাড় করতে পারবো। আর তোমার মায়ের অপারেশনটাও আশা করি হয়ে যাবে। কিন্তু রোহিণী কোনোভাবেই চাইছিল না যে আরুলের বাইকটা বিক্রি করা হোক, আর এই জন্য সে তাকে নিষেধ করে দেয়। এদিকে রোহিণীও অপারেশনের জন্য টাকার সন্ধান করছিল। আর তখনই তার সাথে পরিচয় হয় ডেভিডের। এই ডেভিডের একটা ম্যাট্রিমনি কোম্পানি ছিল। ডেভিডের সাথে যখন রোহিণীর কথা হয়, তখন রোহিণীর মায়ের অপারেশনের ব্যাপারটা ডেভিড জানতে পারে এবং এটাও জানতে পারে রোহিণীর টাকা লাগবে। সেই সুবাদেই সে রোহিণীকে একটা কাজের প্রস্তাব দেয়। ডেভিড বলে, এই পৃথিবীতে অনেক মানুষ এখনো সিঙ্গেল, আর আমার কোম্পানির প্রোফাইলেও সেই ধরনের কিছু মানুষ রয়েছে। সেখান থেকে আমি কিছু প্রোফাইল বাছাই করব যেগুলো তোমার সাথে ম্যাচ করে। তুমি সেই সব লোকদের বিয়ে করবে। এটা আসলে বিয়ে নয়, বরং এটা একটা ফাঁদ। বিয়ের মাধ্যমে তুমি তাদের ফাঁদে ফেলে তাদের টাকা পয়সা গহনাগুলো নিয়ে চলে আসবে। এমন একটা ফ্রড কাজের কথা শুনে রোহিণী প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই ডেভিড বলে, তোমার ভয় পাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এই কথাগুলো কখনো বাইরেই আসবে না। আমি এমন কিছু প্রোফাইল সিলেক্ট করেছি যাদের বিয়ে করলে আর বিয়ের পরে যদি তুমি তাদেরকে ধোঁকা দাও, তারা এই কথাটা বাইরে কোনোভাবেই বলবে না। বললে তাদের নিজের আত্মসম্মানই নষ্ট হয়ে যাবে। তাই তোমারও এতে কোনো বিপদ হবে না, কারণ তারা পুলিশের কাছেও যাবে না। তুমি খুব সহজেই এই কাজগুলো করে চলে আসতে পারবে আর ভালো একটা অ্যামাউন্টের টাকাও পাবে। তুমি যদি আমার সাথে এতে হাত মেলাও, তোমার মায়ের অপারেশনের টাকা খুব সহজেই তুমি জোগাড় করে ফেলতে পারবে। এদিকে রোহিণী দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। যদিও এই ধরনের কাজ তার মোটেও পছন্দ নয়, কিন্তু এখন তার মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে তাকে যে কোনো কাজ করতেই হতো। আর এই জন্য সে ডেভিডের কথাতেও রাজি হয়ে যায়। আর এরপরে শুরু হয় রোহিণীর লোক ঠকানোর খেলা। ডেভিড তার ম্যাট্রিমনি কোম্পানির মাধ্যমে রোহিণীর একটা লোকের সাথে বিয়ে ঠিক হয়। ধুমধাম করা বিয়ে হওয়ার পরেই রোহিণী সেখান থেকে টাকা এবং স্বর্ণ গয়না নিয়ে ডেভিডের কাছে চলে আসে। আর তারা এভাবেই তাদের খেলা শুরু করে দেয়।
আর সেখান থেকেই ডেভিড কিছু টাকা রেখে বাকি টাকা সে রোহিণীকে দেয়। আর এভাবে কয়েকটা কাজ করার পরে রোহিণীর মায়ের অপারেশনের টাকা জোগাড় হয়ে যায়। আর সেই টাকা দিয়ে রোহিণীর মায়ের অপারেশনও করা হয়। কিন্তু রোহিণী এই বিষয়টা আরুলকে জানায় না। রোহিণীর মা সুস্থ হয়ে যায়। কয়েকদিন পরেই দেখা যায় ডেভিড চলে আসে রোহিণীর বাসায়। রোহিণী তাকে দেখে চিন্তায় পড়ে যায়। ডেভিড বলে, তোমাকে আমার হয়ে আরো কাজ করতে হবে। কিন্তু রোহিণী বলে, আমি তো তোমাকে আগেই বলেছি, আমি শুধু বিপদে পড়ে আমার মায়ের অপারেশনের টাকা জোগাড় করার জন্য কয়েকবার তোমার সাথে সেই কাজটা করেছি। আমি আর কখনো এই ধরনের কাজ করব না। ডেভিড বলে, তোমার এতে কোনো সমস্যাই হবে না, তুমি ভয় কেন পাচ্ছ? কিন্তু রোহিণী কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে একেবারে সাফ মানা করে দেয়। আর তখনই ডেভিড তার আসল রূপ দেখায়। বলে, তুমি যদি কোনোভাবে এই কাজটা না করো তাহলে আমার ক্ষতি, আর আমি সেটা চাইবো না। তুমি যখন এর আগে কাজগুলো করেছো সেখানে সব ধরনের ছবি আমার কাছে তোলা রয়েছে। আমার কাছে যেসব প্রমাণ রয়েছে তুমি কি জানো সেগুলো দিয়ে আমি তোমার জীবনটা বরবাদ করে দিতে পারি। সেই সব বিয়ের ফটোগুলো আমার কাছেই রয়েছে। আমি চাইলেই সেগুলো আরুলকে দেখাতে পারি। তাই তোমাকে আমার হয়ে কাজ করতেই হবে। রোহিণীও ভয় পেয়ে যায়। তার হাতে আর কোনো উপায় ছিল না। আর এই জন্য সে রাজি হয়ে যায়। এরপরে রোহিণীর মানুষ ঠকানোর খেলা চলেই আসছিল। কিন্তু এভাবে দিন যতই যাচ্ছিল রোহিণী ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। এভাবে যখন একটা সময় সে নিজের সাথে যুদ্ধ করে হেরে যায় তখন সে বাধ্য হয়ে আরুলকে পুরো বিষয়টা খুলে বলে। রোহিণীর মুখ থেকে এসব কথা শুনে আরুল তো পুরোপুরি শক্ট হয়ে যায়। যাই হোক, সে সিদ্ধান্ত নেয় যে রোহিণীকে সে সাহায্য করবে, কারণ ডেভিড তাকে ব্ল্যাকমেল করছে। এই জন্য সে রোহিণীকে বলে, আমরা এর জন্য পুলিশের সাহায্য নেব। আর পুলিশকে ডেভিডের বিরুদ্ধে প্রমাণ দেবার জন্য আমাদের কিছু প্রমাণ জোগাড় করতে হবে। তুমি ডেভিডের অফিসে চলে যাও আর সেখানে ডেভিডের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করো। রোহিণীও প্ল্যান অনুযায়ী ডেভিডের অফিসে চলে যায় আর সেখান থেকে কম্পিউটারে পেনড্রাইভের মাধ্যমে বেশ কিছু প্রমাণ জোগাড় করে নেয় ডেভিডের বিরুদ্ধে। এরপরেই তারা চলে আসে থানায় আর সেখানে তারা ডেভিডের বিরুদ্ধে একটা কমপ্লেন লেখাতে শুরু করে। কিন্তু সেখানে ঘটে আরও এক বিপত্তি। যখনই সেখানকার পুলিশ অফিসাররা জানতে পারে যে তারা দুজনই ডেভিডের বিরুদ্ধে কেস লেখাতে এসেছে তখনই সে বেঁকে বসে। আসলে এই ডেভিডকে সে পুলিশ অফিসার আগে থেকেই ভালো করে চিনত এবং তার হয়ে সেই কাজ করত। আর এই জন্য তারা কেসটা নিতে নানান তালবাহানা শুরু করে। অন্যদিকে তারা উল্টো আরুলকেই সেখানে পেটাতে শুরু করে। আর এতেই আরুল আর রোহিণী বুঝতে পেরে যায় পুলিশও তাদের কিছুই করবে না, বরং উল্টো তাদেরকেই ফাঁসিয়ে দেবে। আরুলকে নিয়ে কোনোভাবে রোহিণী সেখান থেকে বেঁচে ফিরে আসে। কিন্তু আসার পরেই দেখা যায় ডেভিড তার লোকবল নিয়ে রোহিণীর বাসায় অপেক্ষা করছিল। আর সেখানে সে রোহিণীকে প্রচণ্ড মারধর করে। তারা সেখানে শুধু রোহিণীকেই মারেনি, বরং রোহিণীর মায়ের গায়েও হাত তোলে। এছাড়া ডেভিড তাকে বলে, তোমার কি মনে হয় আমি এত বড় একটা কাজ করি পুলিশের সঙ্গে না নিয়েই তোমরা এখানে আমার কিছুই করতে পারবে না? ঠিক ওই সময়টাতে সেখানে চলে আসে জীবন। আর এই জীবনের কথা শুনে প্রচণ্ড শকড হয়ে যায় মনোজ। মনোজ তাকে জিজ্ঞেস করে জীবন এখানে কি করছিল। রোহিণী বলে সে পুরো বিষয়টা জানে না, কিন্তু তার কাছে যতটুকু মনে হয়েছে হয়তোবা এই সব কিছুর পেছনে জীবনেরই হাত রয়েছে। আর ডেভিড হয়তো জীবনের হয়ে কাজ করে। তারা হয়তো দুজনে মিলে এই অবৈধ র্যাকেটটা চালায়। মনোজ এতে প্রচন্ড খুশি হয়ে যায়। আসলে সেই দিনের অপমানের বদলা নেবার জন্য সে কোনো পথই খুঁজে পাচ্ছিল না। আর আজকে যখন এত বড় একটা প্রমাণ হাতে পেয়েছে সে কোনোভাবেই জীবনকে ছাড়বে না। এদিকে দেখা যায় সেই দিন বিকেলেই বিজয় কুমার নামের আরও একজন লোক চলে আসে থানায় এবং সেও একটি ফ্রডের কমপ্লেন লেখায়। তাকেও একটি মেয়ে বিয়ে করে বিয়ের আসর থেকেই পালিয়ে গিয়েছে। আর পুলিশ ইনকোয়ারি করে জানতে পারে সেটা আর কেউ নয়, সেই রোহিণী। ঘটনা চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। সেখানে রোহিণীর সাথে বিজয়ের যখন দেখা হয় রোহিণী নিজেকে সেখানে দুর্গা বলে পরিচয় দেয়। এছাড়া দুর্গা তখন বলে সে একজন লয়ার আর সেখানে সে একজন ক্লায়েন্টের কেস লড়ছে। আসলে তাদের দুজনের দেখা হয়েছিল কোর্টে। রোহিণী সেখানে বিজয়কে বলছিল এটা তার প্রথম কেস আর এই জন্য সে প্রচন্ড নার্ভাস। বিজয় দুর্গার এই নার্ভাসনেস দেখে তাকে শান্ত করে, তাকে মোটিভেট করে। আর এভাবেই দুজনের মধ্যে পরিচয় হয়ে যায় আর ধীরে ধীরে কথা হতে শুরু করে। এদিকে বিজয় একদিন জানতে পারে দুর্গা তার প্রথম কেসটা জিতে গেছে। আর এতে বিজয় অনেক খুশি হয়। দুর্গা তাকে বলে তার মোটিভেশনাল কথাগুলো, তাকে দেওয়া সাপোর্টগুলো তার অনেক কাজে লেগেছে আর এই জন্যই কেসটা সে জিততে পেরেছে। বিজয়ের এমন সাপোর্ট কি সে সারা জীবন পেতে পারে? অর্থাৎ দুর্গা বিজয়কে বিয়ের প্রপোজাল দেয় আর এতে বিজয় অনেক বেশি খুশি হয়ে যায়। ঠিক তখনই দুর্গা বলে
আমি আমার ক্যারিয়ার মাত্র স্টার্ট করেছি, তাই আমার কাছে টাকা পয়সা একদমই নেই। বিজয় বলে, আরে তুমি টাকা পয়সা নিয়ে কেন টেনশন করছো? তুমি শুধু বিয়ের তারিখটা বলো, বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও। এতে দুর্গাও প্রচন্ড খুশি হয়ে যায়। দেখা যায় তাদের বিয়েটাও হয়ে যায়। বাসর রাতে বিজয় যখন দুর্গার কাছে আসে, বিজয় বলে, তুমি একটু অপেক্ষা করো, আসলে বাইরে আমার বন্ধুরা অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, ওদের সাথে আমি একটু দেখা করে আসি। বিজয় দেখা যায় তার বন্ধুদের সাথে বেশ আড্ডা দিচ্ছিল, কারণ অনেক অপেক্ষার পরে অবশেষে বিজয়ের বিয়েটা হলো। যাই হোক, জম্পেশ আড্ডা দেওয়ার পরে বিজয় চলে যায় তার বাসর ঘরে, কিন্তু সেখানে যাওয়ার পরে তার চোখ তো ছানা ভরা, কারণ সেখানে কেউ নেই। শুধু এটাই নয়, সেখানে থাকা বিজয়ের টাকা পয়সা এবং বিয়েতে দেওয়া গহনাগুলো সবকিছুই উধাও ছিল। এটা দেখে বিজয় একেবারে হতবাক হয়ে যায় আর বুঝতে পারে তার সাথে কি হয়েছে। ঘটনা বর্তমানে চলে আসে। বিজয় কথা বলে মনোজের সাথে আর বলে, স্যার, আসলে মন্দিরের পাশেই পূজার সামগ্রী বিক্রি করি আমি, সেটারই আমার একটা দোকান রয়েছে। আর এই জন্য সমাজে আমার একটা ভালো নামডাক এবং মান সম্মানও রয়েছে। আর আমার বিয়ে নিয়ে এমন কীর্তিকলাপ হয়েছে, সেটা যদি চারপাশে ছড়িয়ে পড়ে তাহলে আমি মুখ দেখাবো কি করে? আর এই জন্যই এই বিষয়টা এখন পর্যন্ত আমি কারোর সাথেই শেয়ার করতে পারিনি। এরপরে মনোজ ডেভিডের একটা ফটো বিজয়কে দেখায় আর জিজ্ঞেস করে এই লোকটাকে সে কোথাও দেখেছে কিনা। বিজয় প্রথমে চিনতে না পারলেও ভালো করে ছবিটা দেখার পরে বলে, হ্যাঁ, তাকে একদিন দুর্গার সাথে মন্দিরের পাশে কথা বলতে দেখেছিলাম, আর এই লোকটা তার সাথে ঝগড়া করছিল। এইদিকে মনোজ আবারও চলে আসে রোহিণীর কাছে আর বলে, তুমি কি নিশ্চিত এই সব কিছুর পেছনে জীবনই রয়েছে, অর্থাৎ ডেভিডের পেছনে জীবনই আসল মাস্টারমাইন্ড? রোহিণী বলে, স্যার, আমার কাছে তেমনটাই মনে হয়, কারণ সেই ঘটনার পরে আমি জীবনকে বেশ কয়েকবার ডেভিডের সাথে কথা বলতে দেখেছি। অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার বিনয় তার আন্টিকে কল করে আর বলে, এই ফ্রডের কেসটা একেবারে সামনে এগোচ্ছে না। সেই এসপির সাথে সাথে মনোজকে তার সাথে ডেকে নিয়ে যায় আর বলে সেই ফ্রড কেসের কি হলো, আর বলে সেই মেয়েটির কথা শোনা তুমি বাদ দাও আর দ্রুত এই কেসটার সমাধান করো। মনোজ তখন বলে, আমাকে আর মাত্র কয়েকটা দিন সময় দিন, আমি এই কেসটার একটা সমাধান করে ফেলবো, কারণ এই কেসে অনেক বড় বড় লুপ হোল রয়েছে, এমনকি এই কেসের সাথে অনেক বড় বড় লোকও জড়িত, আমি তাদের মুখোশ উন্মোচন করতে চাই। কিন্তু এসপি বলে, তোমার হাতে এত সময় নেই, তুমি এক কাজ করো, এই কেসটা বিনোদকে দিয়ে দাও, তুমি চলে যাও মিনিস্টারের ফাংশনে। মনোজ একটু মন খারাপ করেই সেখান থেকে চলে আসে। ওই সময়টাতে জীবন চলে এসেছিল সেই এসপির সাথে দেখা করার জন্য। এরপরেই মনোজকে দেখা যায় হসপিটাল আসার জন্য, তার সেই গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এবং তাকে বিয়েতে রাজি করানোর জন্য। সেখানে মনোজ তার ভালোবাসার মানুষকে বোঝায় সে সেই দিন কোনো ভুল কাজই করেনি, সে শুধু সেই মহিলাকে ওঠার জন্য সাহায্য করছিল। মেয়েটি বলে, আমি সেটা জানি, কিন্তু তোমাকে আমাকে এসব বুঝে কোনো লাভ নেই, তোমাকে এসব কিছু বোঝাতে হবে আমার বাবা মাকে, তারা রাজি হলেই আমাদের বিয়েটা হবে। এইদিকে মেয়েটির বাবা মাও কোনোভাবেই এই বিয়েতে রাজি হচ্ছিল না, যার ফলে মনোজের মনটা খারাপ হয়ে যায়। সেই রাতেই একজন কনস্টেবলের সাথে বসেই মনোজ মদ খাচ্ছিল। সেখানে মনোজ বলতে থাকে, আমার জীবনটা পুরোপুরি বরবাদ করে দিয়েছে ওই জীবন, ওকে আমি ছাড়বো না, আমি শুধু এই কেসটার অপেক্ষা করছি, কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণই খুঁজে পাচ্ছি না। রোহিণী যদি আমাকে জীবনের বিরুদ্ধে একটা প্রমাণ অন্তত দিয়ে দিত, তাহলে ওকে আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম। পরের দিনই দেখা যায় মনোজ রোহিণীকে নিয়ে বিভিন্ন লোকের বাসায় যায়। আসলে যারা যারা এই ধরনের কমপ্লেন করেছিল রোহিণীকে নিয়ে, তাদের বাসায় গিয়েছিল। রোহিণী আসলে কতজন মানুষকে টকিয়েছে সেটারই একটা হিসাব তারা বের করতে চাইছিল, কিন্তু অবাক করার বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছিল তাদেরকে লুকিয়ে ফলো করছিল জীবন। দেখা যায় একটু পরেই মনোজকে কল করে এসপি আর বলে, তোমাকে কি বলেছিলাম, এই কেসটা তোমাকে কাজ করতে বারণ করেছিলাম, তুমি এখনই মিনিস্টারের ফাংশনে চলে যাও, সেটা অ্যাটেন্ড করো। অর্থাৎ বোঝাই যাচ্ছিল জীবন এখানে সে এসপিকে ইনফরমেশন দিচ্ছিল। যাই হোক, তারা সেখান থেকে থানায় চলে আসে। মনোজ আবারও রোহিণীর সাথে কথা বলে আর বলে, তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এই সব কিছুর মাস্টারমাইন্ড জীবন? রোহিণী কিছুক্ষণ ভাবে আর এরপরেই বলে, হ্যাঁ, তার কাছে মনে পড়েছে, যখন সে এই লোক ঠকানোর কাজগুলো করছিল, একদিন আরও তার সাথে দেখা করতে এসেছিল বাস স্টপে। আসলে এটা ছিল সেই সময়ের কথা যখন আরও সবকিছু জানতো। আরও সেখানে রোহিণীকে বলে, তুমি টেনশন করো না, তোমার মা আর আমি নিরাপদে রয়েছি। তুমি যে পেন ড্রাইভে ডেভিডের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছো, সেই পেন ড্রাইভটা আমরা কর্ণাটকের পুলিশকে দেব না, কারণ বুঝতেই তো পারছো এখানকার পুলিশকে ডেভিড এবং জীবন কিনে রেখেছে। আমরা এই পেন ড্রাইভটা কেরালার পুলিশকে
দেব, তারা নিশ্চয়ই এই কেসটা নিয়ে সিরিয়াসলি ইনভেস্টিগেশন করবে। রোহিণী মনোজকে বলছিল সেই পেন ড্রাইভে জীবনের বিরুদ্ধেও প্রমাণ রয়েছে, আর সেই পেন ড্রাইভটা আমার কাছেই রয়েছে। মনোজ জিজ্ঞেস করে, ঠিক আছে, ভালো কথা, তাহলে সেই পেন ড্রাইভটা কোথায়? আর ঠিক ওই সময়টাতে মিনিস্টারের প্রোগ্রামে যাবার জন্য মনোজের কাছে আবার কল আসে, আর এই জন্যই মনোজ তাড়াহুড়ো করে সেই মিনিস্টারের প্রোগ্রামে চলে যায়। এদিকে দেখা যাচ্ছিল বিনোদ সেই কেসটা ইনভেস্টিগেশন করছিল, অর্থাৎ রোহিণীর কেসটা। আর কেসটা ইনভেস্টিগেশন করতে যেয়ে তারা একটা প্রমাণ জোগাড় করার জন্য একটা হসপিটালে গিয়েছিল। আর সেখানেই রোহিণী যখন ওয়াশরুমে যায়, বিনোদ তাকে পাহারা দিচ্ছিল। একটু পরেই রোহিণী তাকে বলে, আমার একটু লেডিস প্রবলেম রয়েছে, আপনি কি একজন মহিলা কনস্টেবলকে এখানে পাঠাতে পারেন? তখনই বিনোদ একজন মহিলা কনস্টেবলকে ডেকে নিয়ে আসে। তখনই তারা বুঝতে পারে তাদেরকে ফাঁকি দিয়ে রোহিণী সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে তো বিনোদের মাথায় হাত। যাই হোক, সে কল করে পুরো বিষয়টা সে এসপিকে জানায়। সেই এসপির একটু সন্দেহ হয়, সাথে সাথে আশেপাশে তাকিয়ে সে মনোজকে খুঁজতে শুরু করে। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই প্রোগ্রামে তখন মনোজ উপস্থিত ছিল না। এসপি তখন কিছুটা আন্দাজ করতে পারে যে হয়তোবা রোহিণীকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে মনোজই। মনোজ আসলে সেখান থেকে চলে এসেছিল। মনোজের প্ল্যান অনুযায়ী রোহিণী সেখান থেকে পুলিশকে ফাঁকি দিয়ে তারা কোথাও যেতে শুরু করে। আসলে তারা যাচ্ছিল একটা বাস স্টপে, কারণ সেই বাস স্টপেরই একটা লকারের ভেতরে রোহিণীর ব্যাগটা রয়েছে, আর সেই ব্যাগের ভেতরেই সেই পেন ড্রাইভ, যেটার ভেতরে প্রমাণ রয়েছে। তারা সেখানে চলে যায়, আর দেখা যায় সেই ব্যাগটাও তারা উদ্ধার করে ফেলে। কিন্তু সেখান থেকে আসার পরে মনোজ রোহিণীকে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখি, হতে পারে ডেভিডের কোনো লোক তোমাকে ফলো করছে। দেখা যায় মনোজ বাইরে আসার পরে ছদ্মবেশে আরো কয়েকজন পুলিশ অফিসারদের সাথে কথা বলছিল। আসলে সে আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছিল, সেখানে ডেভিড বা জীবন কেউ যদি আসে বা তাদের কোনো লোক আসে, তাহলে তারা তাদের ক্যাপচার করবে। মনোজ একটু দূরে চলে আসে। অন্যদিকে দেখা যায় কর্ণাটকের একজন পুলিশ অফিসার বারবার মনোজকে কল করার চেষ্টা করছিল। এইদিকে দেখা যায় তাদের ধারণাটাই সত্যি হয়। কিছুক্ষণ পরেই ডেভিড সেখানে লুকিয়ে দেখা করতে আসে রোহিণীর সাথে। রোহিণী আগে থেকেই মনোজকে সিগন্যাল দিয়ে দেয় যে ডেভিড আসছে। মনোজ আর তার টিম সাথে সাথে ডেভিডকে সেখানে ধরে ফেলে, কিন্তু তার কাছে যাওয়ার পরে তারা দেখতে পায় সেখানে সেটা আসলে ডেভিড ছিল না, অন্য একজন লোক ছিল। এরপরে মনোজ যখন রোহিণীর দিকে তাকায়, সে দেখতে পায় সেখানে রোহিণী ছিল না। মনোজ বুঝতে পারে ডেভিড বা জীবনের লোকেরা তাকে আসলে ধোঁকা দিয়েছে। তাদের এই দিকে ব্যস্ত রেখে তারা সেই দিক থেকে রোহিণীকে তুলে নিয়ে গেছে। মনোজ এরপরেই সাথে সাথে অন্য একজন পুলিশ অফিসারকে কল করে, যে সেই মিনিস্টারের প্রোগ্রামেই ছিল। তাকে জিজ্ঞেস করে সেখানে কি জীবন রয়েছে। দেখা যায় জীবন সেই প্রোগ্রামেই ছিল, আর সবার সামনেই জীবনকে টানতে টানতে থানায় নিয়ে আসে, তাকে টর্চার করে, আর বলে, তোমার সব খেলা শেষ, এবার তো তোমাকে মুখ খুলতেই হবে। আর এরপরেই মনোজ সেখানে থাকা বাকি পুলিশ অফিসারদেরও তাদের ফোন বন্ধ করে জমা রাখতে বলেছিল। আসলে সে জানতো যেহেতু জীবনের পলিটিক্যাল ক্যারিয়ারটা ভালো ছিল, তাহলে অবশ্যই ওপর থেকে তাদের চাপ দেওয়া হবে জীবনকে ছেড়ে দেবার জন্য। আর এই জন্য যাতে এই ধরনের কোনো প্রেশার তাদের কাছে পৌঁছাতেই না পারে, এই জন্য তারা ফোনটাই বন্ধ করে রাখে। এরপরে সে জীবনকে টর্চার করতে থাকে, ইন্টারোগেশন করতে থাকে, কিন্তু জীবন বলে সেই সবের কিছুই জানে না। তখনই তাকে হাতে নাতে প্রমাণ দেখানোর জন্যই সেই পেনড্রাইভটা চালু করতে থাকে। কিন্তু এতে মনোজ অবাক হয়, কারণ সেখানে কোনো প্রমাণ ছিল না, বরং পুরাতন কিছু মালায়ালাম গান ছিল। তখনই একজন কনস্টেবল মনোজকে বলে, আসলে স্যার সেই মেয়েটি আমাদের ধোঁকা দিয়েছে। একটু আগেই কর্ণাটকের একজন পুলিশ অফিসার আমাকে কল করেছিল। আসলে সেই রোহিণী আমাদের মতো তাদেরকেও ঠকিয়েছিল, কিন্তু রোহিণী তাকেও ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর এই জন্যই সেই পুলিশ অফিসার আমাদেরকে সাবধান করার জন্যই কল করেছিল। অন্যদিকে রোহিণীকে দেখা যায় যাকে কেউ উঠিয়ে নিয়ে আসেনি। শবরীমালার ভক্তদের একটি বাসে উঠে রোহিণীকে কোথাও যেতে দেখা যায়। তখনই একজন মহিলা কনস্টেবল চলে আসে মনোজের কাছে আর বলে, স্যার, আমি রোহিণীর স্টেটমেন্টটা বারবার পড়েছি। তখনই আমার কাছে মনে হয়েছে এই পুরো বিষয়টা মিথ্যে। আসলে রোহিণী তার স্টেটমেন্টে বলেছিল ডেভিড এবং তার লোকেরা তাকে এবং তার মাকে মারধর করেছে, এমনকি আটকেও রেখেছিল, কিন্তু এই পুরো বিষয়টাই মিথ্যে। আমার এখন মনে পড়েছে এই পুরো দৃশ্যটাই আসলে একটা সিরিয়ালে ঘটছিল, যেটা দু একদিন আগের পর্ব ছিল। আর ওই সময়টাতে রোহিণীও আমার পাশে বসেই ছিল। আমি যখন থানায় এই সিরিয়ালটা দেখছিলাম, রোহিণীও এটাই দেখেছিল, আর সেখান থেকে সে গল্প বানিয়েছিল। এরপরে সেই বৃদ্ধ কনস্টেবল মনোজকে বলে, স্যার, আমারও একটা কথা মনে পড়েছে। 2 দিন আগেই যখন রোহিণীকে থানায় নিয়ে আসা হয়েছিল, তখন আরো 2জন লোকও এসেছিল আমার সাথে কথা বলার জন্য, আর তারা মিনিস্টারের প্রোগ্রামের জন্য আমার কাছে
পারমিশন চেয়েছিল। তখন আমি নিজেই তাদেরকে বলেছিলাম আপনার আর জীবনের মধ্যে যে একটা সমস্যা চলছিল আর সেটা কেন চলছিল, কিভাবে চলছিল সেটাও আমি তাদেরকে বলেছিলাম। আমার পাশে থেকে নিশ্চয়ই রোহিণীও এই বিষয়টা জানতে পেরেছিল বা শুনতে পেরেছিল। আমার মনে হয় এই সব কিছু শোনার পরেই রোহিণী তার স্টেটমেন্টে জীবনের কথা উল্লেখ করেছে। এরপরেই পুলিশ অফিসার সিনি চলে আসে মনোজের কাছে আর একটা নিউজ পেপার দেখায় আর বলে, স্যার এখানে একটা নিউজ লেখা রয়েছে কর্ণাটক থেকে একজন লোক এখানে কাজ করতে এসে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আর যার নাম ছিল অরুল। আর এই অরুলের নিউজটা রোহিণীও থানায় বসেই পড়েছিল আর সেখান থেকেই হয়তোবা সে তার বয়ফ্রেন্ডের কথাও বানিয়েছে যার নাম রেখেছে আরুল। পুরো বিষয়টা মনোজ জানার পরে সে তো হতবাক হয়ে যায় যে রোহিণী তাদের এভাবে বোকা বানালো। আসলে এই কয়েকদিনের মধ্যে রোহিণী একেবারেই চুপ ছিল আর থানার ভিতরে যেসব ঘটনা ঘটেছিল এই সব কিছু নিয়ে সে সুন্দর একটা ঘটনা বানিয়েছে। অর্থাৎ রোহিণীর মা, তার বয়ফ্রেন্ড আরুল, ডেবির জীবন, এই সব কিছুই ছিল তার বানানো নাটক। আসলে এই কোনো কিছুই সত্যি ছিল না। এইসব ঘটনাগুলো সে এমনভাবে পেশ করেছে যেটা দেখে মনে হচ্ছিল যে রোহিণী নিজেই ভিকটিম, তাকে আসলে মানুষ ব্যবহার করেছে। অন্যদিকে মনোজের কাস্টডি থেকে যেহেতু এভাবে একজন আসামি পালিয়ে গেছে তাই তাকে সাসপেন্ড করা হয়। এরপরে একটি মন্দিরে মনোজের সাথে একজন লোকের দেখা হয় যার নাম ছিল ডেভিড এবং তার সাথে কথা বলে জানতে পারে এই হচ্ছে আসল ডেভিড। এমনকি রোহিণী এই ডেভিডকেও বিয়ের নামে ধোঁকা দিয়েছিল। রোহিণী বিয়ের পরে এই ডেভিডেরও পুরো টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, তাকে সর্বশান্ত করে গেছে। এরপরেই দেখা যায় রোহিণী যাদের যাদের ঠকিয়েছিল তারা সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে থাকে আর সেখানেই রোহিণী তাদের কাকে কিভাবে ঠকিয়েছিল সেটাই তারা বলতে থাকে। ঠিক ওই সময়টাতে সুভাষ একজনের সাথে কথা বলে আর বলে সে ইন্সপেক্টর মনোজকেও এই গ্রুপে অ্যাড করা দরকার, কারণ রোহিণী তাকেও ধোকা দিয়েছে। এর কয়েকদিন পরেই দেখা যায় মনোজের সাথে তার গার্লফ্রেন্ড বা প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছিল আর এই বিয়েটা যেন হয় সেজন্য সে মানত করেছিল। সেই মানতটা পূরণ করার জন্যই সে মন্দিরে এসেছিল, কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ে একজন নববধূর উপরে আর সেটা আর কেউ নয়, রোহিণী ছিল। সেখানে সে আরো একটি লোককে বিয়ের ফাঁদে ফেলার চেষ্টা করছিল, কিন্তু মনোজ যখনই তাকে দেখে তার পেছনে ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে রোহিণী তাকে দেখে পালাতে শুরু করে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। রোহিণী আসলে কেন এমন কাজগুলো করছিল আর শেষ পর্যন্ত তার ভাগ্যে কি ঘটেছিল এসব কিছুই জানা যায় না। তো এমন ব্যতিক্রমধর্মী টুইস্টেড মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।